তো বস তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে দাদা ম্যাথে আমি বেশ দুর্বল, এবার আমাদের কিছু সাজেশন দিয়ে দাও যাতে আমরা অন্তত কমপক্ষে 15টা প্রশ্ন ম্যাথে যেন সঠিক করে আসতে পারি। সেই জন্য আমি চিন্তা ভাবনা করে ভাবলাম যে তোমাদের আমি ম্যাথের জন্য 6টা ক্লাস করাবো। তার মধ্যে 2টো ক্লাস থাকবে ইজি টাইপের কোশ্চেনের উপর, 2টো থাকবে মডারেট টাইপের কোশ্চেনের উপর, আর 2টো মানে ভিডিও থাকবে যেটা টাফ লেভেলের কোশ্চেনের উপর। এবার দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমি শর্ট ট্রিক্সে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা কোশ্চেনগুলো পারবে, যেগুলো পারবে তারা কিন্তু ভিডিও মানে স্কিপ করে পরের কোশ্চেনে চলে যাবে, কিন্তু প্র্যাকটিস করবে, সেই হচ্ছে কথা। আর যারা পারবে না তারা অবশ্যই আমার কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। আর একটা কথা আমি বলিনি, দেখো প্রত্যেকটা অঙ্ক অঙ্ক কিন্তু বস হুটোপাটা করে করলে হবে না। সেই জন্য বলবো অঙ্কে তুমি একটু আগে সময়টা নিয়ে কোশ্চেনটা বুঝবে, বুঝে নিয়ে তাহলে দেখবা অল্প সময় তুমি সমাধান করতে পারো। দেখো আজকের প্রথম প্রশ্নটা কি বলছে, আমি খুব সহজে কিভাবে, দেখো খাতা পেন ছাড়াই তুমি মুখে মুখে করতে পারবে এমন কিছু কিছু অঙ্ক আছে। দেখো প্রথমে প্রশ্নটা বলছে, শিব 30 বছর আগে তার মহাবিদ্যালয়ে ডিগ্রি পান। যদি শিবের বর্তমান বয়স তার ডিগ্রি অর্জনের বয়সের 3 গুণ হয়, তাহলে এখন থেকে 30 বছর পর শিবের বয়স কত হবে? তোমাকে কোনো সূত্রপুত্র কোনো কাজে লাগাতে হবে না। আমাদের যেখানে দিমাগ মানে আমাদের ব্রেন দিয়ে যে অঙ্কগুলো সমাধান হবে সেগুলো আমরা ব্রেন দিয়ে করব। যেখানে আমাদের সূত্রকে কাজে লাগাতে হবে সেখানে আমরা সূত্রকে কাজে লাগাবো। ঠিক আছে, বুঝতে পারলে? এবার দেখো, তাহলে কোশ্চেনটা পড়ার পর আমরা বুঝলাম, ধরো শিবের বর্তমান বয়স আমরা কিছু জানি না। শিবের বর্তমান বয়স এখানে রয়েছে, বলছে 30 বছর আগে। কত বছর আগে? 30 বছর আগে শিবের যা বয়স ছিল, ধরলাম 30 বছর আগে শিবের বয়স এক্স ছিল। বলছে এখন তার 3 গুণ, মানে বর্তমানে তার 3 গুণ, মানে আমরা বলবো 3x। এবার তুমি বলো, বর্তমানে 3x, 30 বছর আগে ছিল x, আর বলছে 30 বছর আগে ছিল x। তার মানে এদের পার্থক্যটা কি? 3x আর x এর পার্থক্য দাদা 2x। এই 2x সমান যদি 30 হয় তাহলে x সমান কত? তুমি চট করে বলবে x সমান 15। আর x সমান যদি 15 হয়, বর্তমানে তার বয়স কত? তুমি বলবে দাদা 3 15 45 বছর তার হচ্ছে বর্তমান বয়স। তাহলে এখন থেকে 30 বছর পরে তার বয়স কত হবে? বর্তমান থেকে তার 30 বছর পরে গিয়ে হবে 75 বছর বয়স। বুঝতে পারলে? এইগুলো কিন্তু আমি লিখলাম, কিন্তু তুমি যদি ব্রেনটাকে কাজে লাগাও না, মুখে মুখেই অঙ্ক সমাধান হয়ে যাবে। আমি বোঝানোর জন্য লিখছি। চলো পরের প্রশ্নটা দেখো। বলছে দেখো যে 72 কিমি পার ঘন্টা গতিবেগে ছুটে চলা একটি ট্রেন 15 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? কোনো ব্যাপার না, মুখেই শেষ এই অঙ্ক। দেখো যখন একটি ট্রেন কোনো খুঁটি বা কোনো মানে পোস্ট, টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করে না, তখন ট্রেনটা সে তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করে। তাহলে মোদ্দা কথা যে এই ট্রেন হচ্ছে 15 সেকেন্ডে হচ্ছে একটা খুঁটি অতিক্রম করেছে, মানে 15 সেকেন্ডে ট্রেনটা কত মিটার গিয়েছে সেটা বার করলে আমাদের উত্তর চলে আসলো। তুমি চোখে দেখা মাত্রই অঙ্কটা কি করবে? 72 কিমি পার ঘন্টা 15 সেকেন্ডের মধ্যে একটা খুঁটি অতিক্রম করলো, উত্তর চেয়েছে মিটারে, তাহলে এই কিমি পার ঘন্টাকে মিটারে পরিণত করো। 72কে 5/18 দিয়ে গুণ করলে চলে আসবে তোমার হচ্ছে মিটার পার সেকেন্ড। কাটলে পরেই 4 4 5 20, মানে 4 4 5 20, 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 20 মিটার যায়। তাহলে বলো 15 সেকেন্ডে কত মিটার যাবে? তুমি বলবে 15 20 গুণ করলে 15 দুগুণে 30, মানে 300 মিটার। বুঝতে পারলে? এটা কিন্তু মুখেই হতো, তুমি চেষ্টা কর, মানে তুমি দেখো 72কে সঙ্গে সঙ্গে 18 দিয়ে ভাগ করলে 4, 4 5 20, 1 20 যায়, মানে 15তে যাবে 15 20 গুণ করে 300, অপশান 3। 1 মিনিট, 3 আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরের কোশ্চেনে দেখো। বলছে 2 বছরের জন্য বার্ষিক 5% হারে একটি নির্দিষ্ট মূলধনের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য যদি 981 টাকা হয়, তাহলে মূলধনের পরিমাণটা নির্ণয় করতে বলছে। দেখো খুব সহজেই তুমি নির্ণয় করতে পারবে। 2 বছরের কথা বলছে, তুমি 2 বছর করলে 1 বছর 2 বছর। তুমি এখানে আসল বার করবে, আসলগুলো দেখছো দাদা অনেক বড় বড় আসল, মানে 32,000 39,000। তুমি ধরলে আসল দাদা 10,000। কি করবে? সঙ্গে সঙ্গে ধরে নেবে আসল 10,000। 10,000-এ 5% 500 টাকা বসিয়ে দেবে। 2 বছর, তাই 2 বার বসালে 500 টাকার 5% দাদা 25 টাকা। এই 25 টাকা যেটা বেরোলো এটা কিন্তু চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য। তাহলে এখানে আমরা এইটুকু করে কি বুঝলাম? এইটুকু কিন্তু মুখেই তুমি করতে পারতে, পারতে না? অবশ্যই পারতে। তুমি এইটুকু করে বুঝলে আমরা 25 টাকা মানে চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য পেয়েছি কখন? যখন আমার 10,000 টাকা আসল ধরেছিলাম। চলো উত্তর বেরিয়ে যাবে এবার। 1 মিনিট কেটে নিই একটু, হ্যাঁ? দেখো তাহলে আমরা বলবো যে 25 টাকা পার্থক্য কখন পেয়েছি? যখন আমরা 10,000 টাকা আসল ধরেছিলাম। 1 টাকা পেলে কত হবে? 1 টাকা সুদে হবে এত, আর ইন্টু তোমার এই যে কত 981 এ কত, এটা যদি ঝাপলে পরে দেখো 4 পঁচিশ 100, মানে 400 হচ্ছে। 4 দিয়ে গুণ করলে 4 অক্ষে 4, 4 8 32, হাতে 3, 4 নং 36 আর 3 কত? 39।
39 আর এদিকে দুটো শূন্য। দেখো অপশন কোনটা মিলছে, অপশন 2। আমি একটা কথা বলি বস, আমার বুঝতেই তো পারছো যে লেখাগুলো একটু কষ্ট করে কিন্তু বুঝে নিবা, ঠিক আছে? কারণ আমার সেট আপটা ভালো না, তুমি তো দেখতেই পাচ্ছ, সেই জন্য বলছি কষ্ট করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো এইটুকু সমাধান করতে কিন্তু তোমার খুব বেশি সময় লাগবে না, 20 থেকে 30 সেকেন্ড সময় লাগবে। আর এই বাকিটা তুমি তো মুখে মুখেই করতে পারবে, তাই না? আমি শুধু একটু বোঝানোর জন্য লিখছি। দেখো পরের কোশ্চেনটা দেখো, ও যে 16 আর হচ্ছে 25 অনুপাতের প্রত্যেকটি পদের সঙ্গে কত যোগ করলে যোগ করা উচিত যাতে অনুপাতটা 2:3 হয়। অঙ্ক চোখেই শেষ, অঙ্ক দেখেই শেষ। কেন শেষ? তুমি কিচ্ছু করবে না, তুমি অপশানগুলোর দিকে দেখো বস। পরীক্ষার সময় কিন্তু আমাদের অপশান থাকবে, অবশ্যই থাকবে। তাহলে অপশানকেও আমাদের কাজে লাগাতে হবে। একটা কথা মাথায় রাখবে, প্রশ্নটা ভালো করে বোঝা আর অপশানগুলো দেখা, এই দুটো কাজের মধ্যে 50% অঙ্ক আমাদের হয়ে যায়। বাকি 50% আমাদের ব্রেনটাকে কাজে লাগাতে হয়। এবার তুমি সাপোজ এখানে ধরো যে 16-র সঙ্গে 3 যোগ করলে হয় 19। 19 একটা মৌলিক সংখ্যা, কখনোই 19-এর অনুপাত 2 হতে পারে না, হবে না। 16-র সঙ্গে 1 যোগ করলে 17, 17 একটা মৌলিক সংখ্যা, কখনোই এর অনুপাত 2 হবে না। দেখো 16 আর 2 কত? 18, 18 আর তাহলে এর সাথে যদি 25-এর 2 যোগ করি 27, এদের অনুপাত কি 2:3 হয়? অবশ্যই হয়। 9 দুগুণে 18, 3 নং 27, 2 হতে বাধ্য। তাহলে এখানে অপশান 3 আমাদের সঠিক উত্তর, যে 2 হবে। বুঝতে পারলে? দেখো বলছে 28 এবং 49-এর লসাগু এবং গসাগুর সমষ্টি কত? সমষ্টি মানে কি বস? সমষ্টি মানে হচ্ছে যোগ। তাহলে আমরা আগে যদি গসাগুটা বার করি, গসাগু মানে মাথায় রাখবে এই যে দুটো সংখ্যার 28 আর 49-এর গসাগু বার করতে বলেছে। গসাগু মানে সব থেকে বড় এমন একটা সংখ্যা যে সংখ্যা দিয়ে দুটোকেই ভাগ যায়। তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবে দাদা 7, 7 দিয়ে দুটোকেই ভাগ যায়, তাহলে গসাগু পেলাম 7। লসাগু যদি দেখি, দেখো তুমি কি করবে, স্ক্রিনেই কিন্তু পেন দিয়ে কেটে কুটে এখানে সমাধান করবে, রাফ পেপারকে কাজে লাগাবা না। ওসব টুকে করতে গেলে অনেক সময় লেগে যাবে। স্ক্রিনে তুমি পেন দিয়ে দাগিয়ে দুগিয়ে অঙ্ক করে চলে আসবে, ঠিক আছে? তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবে দাদা 4 7 28, মানে 4 গুণ 7, এটাকে ভেঙে নেবে এইভাবে। 7 7 49, মানে 7 গুণ 7। তাহলে এখান থেকে 7 কমন যাচ্ছে, মানে 7 বেরিয়ে গেল। তাহলে এবার দেখো, এবার আমরা 4 7 আর এই 7, মানে দুটো 7 আর 4 গুণ করে তার সঙ্গে এই 7টা যোগ করলে পরে আমরা উত্তরটা পেয়ে যাব। সমষ্টি বলেছে তাই যোগ করব। তাহলে আমরা কিন্তু গুণ করব না, আমরা আমাদের ব্রেনটাকে কিভাবে কাজে লাগাবো দেখো, খুব সহজেই আমরা অ্যান্সারটা করব কি করে। তুমি এই অপশনের দিকে আমাদের কিন্তু অলরেডি চোখ চলে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে 4টে অপশনেরই ইউনিট ডিজিটটা আলাদা রয়েছে। তাহলে আমরা কি করব, সঙ্গে সঙ্গে তুমি বলবে 7 4টা হয় 49, 49-এর 9 ইউনিট ডিজিটকে কাজে লাগাবো। 49-এর 9, 4 নং 36, 36 মানে দাদা ইউনিট ডিজিট 6, 6 আর 7 যোগ করলে হয় দাদা 13, 13 মানে ইউনিট ডিজিট 3। এমন কোন অপশন যার ইউনিট ডিজিট 3 রয়েছে? সঙ্গে সঙ্গে উত্তর হয়ে যাবে অপশন 4। বুঝতে পারলে আমরা কি করলাম বিষয়টা? ঠিক আছে? এইভাবে কিন্তু তোমার সময়টা অনেক বাঁচবে। একটি গাড়ি 60 কিমি পার ঘন্টা গতিবেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এবং 40 কিমি পার ঘন্টা গতিবেগে প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসে। সম্পূর্ণ যাত্রায় গাড়ির গড় গতিবেগ কত ছিল? দেখো আমি একটা কথা বলি, যেখানে আমাদের সূত্রকে কাজে লাগাতে হবে লাগাবো, যেখানে আমাদের ব্রেন দিয়ে কাজ করলেই হয়ে যাবে সেখানে আমরা তাই করব। মোদ্দা কথা, আমাদের অল্প সময় অঙ্ক আমরা সব করে আসতে হবে, ঠিক আছে? এবার দেখো তুমি এখানে একটা জিনিস মাথায় রাখবে, গড় গতিবেগের সূত্রটা তুমি মাথায় রাখবে যে 2xy/x+y। ঠিক আছে? এই সূত্রটা কাজে লাগালে হয়ে যাবে। এক্স মানে যে কোনো একটা ধরে নিবা, ঠিক আছে? এখানে তুমি ধরলে যে 2 গুণ 6 আর 4 মানে 4 ছক 24, 240 হচ্ছে ওপরে, 240 মানে একটা শূন্য বসবে, দুটো শূন্যর জন্য দুটো শূন্য, আর নিচে যোগ করলে 100। ব্যাস এইটুকু কাটাকুটি করলেই দেখবা উত্তর চলে আসবে। দুটো শূন্য ঝেপে দিলে 24 দুগুণে 48, উত্তর চলে আসলো। কত হলো? 48 কিমি পার ঘন্টা হলো গড় গতিবেগ। কত সময় লাগলো? 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু তুমি করতে পারবে। এ 15 দিনে, বি 20 দিনে এবং সি 25 দিনে একটি কাজ শেষ করতে পারে। এই তিনজন একসাথে কাজ করে রুপি আয় করে তোমার হচ্ছে 4700 টাকা। তাহলে সি এর শেয়ার কত? তাহলে তুমি সঙ্গে সঙ্গে কি করবে, যে 15, 20 আর 25 লসাগু বার করবে। তুমি সঙ্গে সঙ্গে করবে দাদা 3 5 হয় 15, এইভাবে ভেঙে নেবে। 4 5 হয় 20, 5 5 হয় 25, লসাগু বার করছি কিন্তু 5 সবগুলোর কমন আছে মানে একটা হবে। তাহলে এখানে বলবে 5 5 25, 4 25 সঙ্গে 100, 3 100 300, লসাগু কত পেলাম? লসাগু পেলাম 300। ঠিক আছে? সঙ্গে সঙ্গে তুমি বলবে 15 দিয়ে 300কে ভাগ করলে হয় 20। তাহলে এর কত? এর ইউনিট হচ্ছে 20। বি এর জন্য তুমি ভাগ করলে বলবে 20 15 হচ্ছে 300, তার মানে বি এর ইউনিট হচ্ছে 15, আর সি এরটা হচ্ছে 15। 25 10কে হচ্ছে কত? 250, আর 25 দুগুণে 50 মানে 12।
তাহলে সি এর ইউনিট 12। এবার দেখো তাহলে আমরা দেখলাম তিনজন একসাথে টোটাল ইউনিট হচ্ছে 20 আর 30 40 47। 47 ইউনিট সমান ওরা বলছে এখানে যে 4700 টাকা। তাহলে 47 সমান যদি 4700 হয় 1 সমান 100 টাকা। 1 সমান যদি 100 হয় তাহলে বি এর সি এর কত ছিল দেখলাম 12 ইউনিট। উড়ে গেল বস, একটু পেছনে দেখে নিতে পারো যে সি এর ছিল 12 ইউনিট। তাহলে 12 সমান কত? 1 সমান 100 হলে 12 সমান 1200 টাকা। অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? দেখো পরে কোশ্চেনটা বলছে এ বি সি এর দক্ষতার অনুপাত হচ্ছে 2 3 আর 5 এ অনুপাতে রয়েছে। বলছে সি 20 দিনে ট্র্যাঙ্কটি পূর্ণ করতে পারে, এ এবং বি এই ট্র্যাঙ্কটা পূর্ণ করতে কত সময় লাগবে? অঙ্ক তুমি যদি ভালো করে অঙ্কটা পড়ো তাহলে তুমি কিন্তু অঙ্ক পড়েই শেষ করে দিতে পেরেছো। আমি বলবো অঙ্কটা আরেকবার ভালো করে পড়ো, পড়ে তুমি নিজে করার চেষ্টা করো, তারপর আমি কি বলছি দেখো। ঠিক আছে? দেখো এখানে তুমি কি করো, এখানে তুমি ভালো করে পড়েছো। এবার বলছি যে সি সি এর দক্ষতা কত দাদা? সি এর দক্ষতা 5 আর সি 20 দিনে ট্র্যাঙ্কটা পূর্ণ করেছে। আর আমাদের বলেছে যে এ বি কত দিন সময় লাগাবে। তুমি একটু লক্ষ্য করে দেখো এ আর বি এর দক্ষতা কত। তুমি বলবে দা এর 2 আর বি এর হচ্ছে 3, 3 2 মানে 5। এ আর বি এর দক্ষতাও 5, সি দক্ষতা 5 আর সে 20 দিনে করে। এ আর বি এরটা চেয়েছে, এ আর বি এর দক্ষতা 5, তাহলে এ কত দিনে করবে? 20 দিনে করবে। অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে গেল। বুঝতে পারলে? এই জন্য কোশ্চেনগুলো ভালো করে বুঝতে হবে। দেখো পরে প্রশ্ন কি বলছে। 3টি সংখ্যার অনুপাত তোমার দেওয়া আছে। এবার বলছে তাদের গসাগু কত? 18 হলে পরে এবং ক্ষুদ্রতম সংখ্যাটি কী হবে সেটা তোমাকে বার করতে বলেছে। মানে গসাগু যখন দেওয়া আছে ক্ষুদ্রতম বলেছে, ক্ষুদ্রতম মানে ছোটোটা। ছোটো কত? 17। 18 17 গুণ করলে আমাদের সঠিক উত্তর চলে আসবে। এবার তুমি কি গুণ করতে বসবে? কখনো গুণ করতে বসবে না। তুমি অপশানের দিকে অলরেডি তোমার চোখ চলে গেছে। তুমি দেখছো ইউনিট ডিজিটটা সবার কিন্তু পৃথক পৃথক রয়েছে। কি রয়েছে? ইউনিট ডিজিট সবার পৃথক পৃথক রয়েছে। তুমি বলবে 7টা 56 মানে ইউনিট ডিজিট 6 কার আছে? 2 এর আছে ইউনিট দিয়ে 6। আমরা অপশান 2 সঠিক উত্তর করে দিয়ে চলে আসবো, গুণ করবো না। ঠিক আছে? এইভাবে কিন্তু সময় একটু হলেও কিন্তু বাঁচছে বস, সেই জন্য আমি বলছি এইভাবে করতে পারো। দেখো পরের কোশ্চেনটা যাই। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা তোমার 315 দ্বারা বিভাজ্য? দেখো বস এখানে কি করতে হয়, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9, সেই 5টা 9কে 315 দিয়ে ভাগ করে ভাগশেষটা যা থাকবে সেটা তোমার 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। মানে 5টা 9 থেকে সেই ভাগশেষটা বাদ দিলে যেটা দাঁড়াবে সেইটাই আমাদের উত্তর। কিন্তু আমাদের কি এত করার সময় আছে? আমরা কি করব, আমরা বহুত দিন আগে ডিজিট সাম বলে একটা মানে কনসেপ্ট শিখে এসেছিলাম, সেটাকে আমরা এবার কাজে লাগাবো। দেখো সঙ্গে সঙ্গে আমরা দেখব 315 মানে অঙ্কের যোগফল কত? 5 আর 1 6 3 9, অঙ্কের যোগফল 9 যখনই পেয়ে গেছি তার মানে আমরা দেখব যে এখানে কোন অপশানটার অঙ্কের যোগফল মানে এই যে 9 9 8 7 5 এদের যোগ করে 9 আসবে সেটা আমাদের উত্তর হবে। আর 9 এর কোনো ভ্যালু নেই ডিজিট সামের ক্ষেত্রে, আমি আগেই বলে দিয়েছি, অনেকদিন আগে ক্লাস করেছিলাম। তাহলে এখানে 9 9 উড়ে গেল। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যে 7 আর 8 15, 15 আর 5 20, 20 মানে অঙ্কের যোগফল 2, এটা হবে না উত্তর। এখানে 9 9 বেরিয়ে গেল, 5 5 আর 10 10 10 10 মানে অঙ্কের যোগফল 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 আর এই 8 9, অবশ্যই 9 পেয়ে গেলাম। মানে অপশান 2 আমাদের সঠিক উত্তর হতে বাধ্য। ঠিক আছে? অপশান 2 এখানে কিন্তু সঠিক উত্তর, তুমি ভাগ করেও দেখে নিতে পারো। চলো পরের কোশ্চেন কি বলছে। 1 থেকে 100 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে তোমার হচ্ছে 4 একটি অঙ্ক? তার মানে বলতে চাইছে 1 থেকে 100 এর মধ্যে এমন কোন সংখ্যা যেগুলো 4 দিয়ে বিভাজ্য হবে এবং তার মধ্যে একটা অঙ্ক 4 হতেই হবে। যেমন তুমি সঙ্গে সঙ্গে লিখে ফেলবে 4 14 24, তারপরে হচ্ছে 34, তাই তো বস? আমি লিখতে একটু বুঝতেই পারছো আমার সেটআপটা ভালো নয়, একটু কষ্ট করে বোঝো। হ্যাঁ 44, 1 মিনিট, 44 এর হবে না, 40 কিন্তু হবে বস, কারণ 40 এর একটা অঙ্ক 4 আছে। 44 হবে, তারপরে তুমি বলবে দাদা 48 হবে, 48 পরে আবার 54-তে চলে যাবে, 4 আছে একটা অঙ্ক। তারপরে 64-তে 4 আছে একটা অঙ্ক। 74 হবে, 74-এর পরে 84 হবে, 84-র পরে 94 হবে। আর এমন কোনো সংখ্যা নেই যেগুলো 4 দিয়ে ভাগ যায় এবং একটা অঙ্ক 4 আছে। এর মধ্যে দেখো এগুলো কিন্তু সব উত্তর হবে না। তুমি একটা জিনিস লক্ষ্য করো, 14 কিন্তু 4 দিয়ে ভাগ যায় না, 34ও 4 দিয়ে ভাগ যায় না, তারপরে 44 48 যায়, 54 54 কিন্তু যায় না, 64 যায়, 74 যায় না, 84 যায়, 94 যায় না। বলো কটা থাকলো? একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। 7টা অঙ্ক মানে যেমন আছে যেগুলো 4 একটা অঙ্ক এবং তোমার হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। তাহলে অপশান 4 আমাদের এখানে সঠিক উত্তর, যে 7টি। বুঝতে পারলে বিষয়টা? একটু কষ্ট করে বোঝো। দেখো দুটো সংখ্যার অনুপাত 2:3, যদি সংখ্যা দুটির প্রত্যেকটিতে মানে 8 যোগ করা হয় তাহলে তাদের অনুপাত 3:4 হয়। সংখ্যা দুটি কী কী? দেখো বাস এই যে কোশ্চেনগুলো না, এগুলো কিন্তু আমি নিজে লিখিনি বা নিজে টাইপিং করিনি, এগুলো
মানে কি বলবো, বিভিন্ন জায়গা থেকে মানে বিভিন্ন পরীক্ষায় আসা মানে হচ্ছে সেটআপ থেকে আমি কিন্তু বেছে বেছে তুলেছি। এবার সেই জন্য বলছি যে তুমি মনে করো না দাদা সহজ সহজ বলে তুমি হচ্ছে মানে অপশানগুলো নিজে সাজিয়েছো, আমি কিন্তু নিজে সাজাইনি বস, হ্যাঁ, এগুলো হচ্ছে বড় বড় পরীক্ষক মানে যারা প্রিপারেশন করান তারা সাজিয়েছেন। এবার দেখো, এবার কথাটা হচ্ছে প্রথম আর শেষের লাইনটা তুমি ভালো করে পড়বে। বলছে দুটি সংখ্যার অনুপাত 2:3, সংখ্যা দুটি হলো কি? ব্যাপারটা বোঝো, দুটি সংখ্যার অনুপাত দিয়ে আছে আর সংখ্যা দুটি, মানে এই সংখ্যা দুটি আমাদের জানতে হয়েছে, আর সংখ্যা দুটির অনুপাত হবে 2:3। এখানে সংখ্যা দুটি তুমি যদি দেখো, এই 40 আর 56-র অনুপাত কোনো দিন 2:3 হয়? কোনো দিন হবে না, তাই না? কারণ 20 দিয়ে কাটলে 20 দুগুণে 40 হয়, কিন্তু 56কে যায় না। 30 আর 40-এর অনুপাত কখনো 2 আর 2:3 হয়? অনুপাত কখনো হবে না। 16 আর 24-এ তুমি যদি দেখো দাদা 8 দুগুণে 16, 8 দিয়ে কাটলে হয় 3 8 24, হ্যাঁ দাদা যাচ্ছে। এটা তুমি যদি দেখো 15 আর 20-র মানে হচ্ছে অনুপাত করলে কখনোই 2:3 হবে না। তুমি একবারেই পেয়ে গেলে, শুধু অপশান দেখেই উত্তর করে আসলে, যে তোমার হচ্ছে অপশান 3 এখানে সঠিক উত্তর হয়ে গেল। এবার যদি দাদা অপশান এমন থাকতো, দুটো অপশানে ধরো থাকলো যে 2:3, তাহলে আমরা কি করতাম? তার জন্য আমাদের সঠিক রয়েছে, ঠিক আছে, কারণ সেখানে যাওয়ার আমরা প্রয়োজন নেই, আমাদের হয়ে গেছে হয়ে গেছে। দেখো, একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? সঙ্গে সঙ্গে তুমি 5 আর 6 লসাগু করে বলবা দাদা, 5 ছক 30 হচ্ছে এদের তোমার হচ্ছে টোটাল আর কি মানে ইউনিট আর কি। এবার 5 দিয়ে তুমি যদি 30কে ভাগ করো, 6 ইউনিট পাচ্ছ একটার, আর 6 দিয়ে 30কে ভাগ করলে এটার 5 ইউনিট পাচ্ছ। খালি করছে এ, তার মানে বিয়োগ হবে। তাহলে এখানে তুমি 6 থেকে 5 বাদ দিলে 1 হয়, 1 ইউনিট করে 30 ইউনিট ভরতে, 1 ইউনিট যদি 1 ঘন্টা সময় লাগে তাহলে 30 ইউনিট ভরতে 30 ঘন্টা সময় লাগে। সিম্পল বিষয়, খুব সহজেই তুমি উত্তর করে দিয়ে চলে আসতে পারবে। অপশন 1 এখানে সঠিক উত্তর হয়ে গেল। বলছে কোনো সম্পত্তির 0.36 মূল্য যদি এত টাকা হয়, তাহলে সেই সম্পত্তির মূল সেই সমস্ত সম্পত্তির মূল্য কত? দেখো 0.36, আর আমরা জানি কোনো সম্পত্তি সম্পূর্ণ অংশটা মানে কি? সমস্ত অংশ বা সম্পূর্ণ মানে এক অংশ, এটা মাথায় রাখবে। তার মানে এখানে 0.36 সমান ওটা বলছে 14,400। কি বলছে? 14,401 সমান কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে 0.36, আর এই যে দশমিকের জন্য দুটো শূন্য চলে গেল উপরে, বা 100 হিসাবে এইভাবে লিখতে পারো। 36 দিয়ে তুমি যদি এটাকে ঝাঁপো, তাহলে ঝাঁপলে পরে হচ্ছে 4 ছক 24, 4 ছক 24 মানে ইউনিটে 4 আছে, তার মানে 4 বারই যাবে, তার বেশি যাবে না। তার মানে এখানে তুমি দেখতে পাচ্ছ 4-এর পরে দুটো 4টে শূন্য, 4টে শূন্য মানে বস 40,000। 40,000 কোথায় রয়েছে? অপশান 3-এ রয়েছে। আমাদের সঠিক উত্তর হয়ে গেছে, বুঝতে পারলে? অপশান 3 এখানে সঠিক উত্তর। আমি দেখো আজকে কিন্তু 50টা কোশ্চেন সবই কিন্তু ইজির উপরে আমি রেখেছি, কিন্তু আমি তো বলেই দিয়েছি দুটো কোশ্চেন, এই মানে দুটো ক্লাস 50টা 50টা করে 100টা কোশ্চেন থাকবে ইজি টাইপের, আর 100টা থাকবে মডারেট টাইপের, আর 100টা থাকবে টাফ লেভেলের। সবগুলোই কিন্তু আমি এইভাবে সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই জন্য বলছি 6টা ক্লাস অন্তত ভালো করে করো, 15টা নাম্বার তুমি অঙ্ক থেকে তুলে আসতে পারবে। দুটি সংখ্যার অনুপাত 6:13 এবং তাদের লসাগু যদি তোমার 312 হয়, তাহলে সংখ্যা দুটির যোগফলটা কী হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলেছে। তুমি সঙ্গে সঙ্গে একটা জিনিস মাথায় রাখবে, যে দুটো সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। এবার দেখো, এবার এখানে একটা জিনিস কিন্তু মনে মনে উড়ে যাবে, সেটা হচ্ছে কি, সংখ্যা দুটোর অনুপাত দেওয়া আছে, সংখ্যা দুটি তুমি যদি 6x আর 13x ধরো, তাহলে এই এক্সটা কিন্তু গসাগু, তাহলে ওদিককার গসাগু আর এদিককার এক্স কিন্তু উড়ে গেল। তাহলে এখানে 6 আর 13 গুণ করলে 6 13 78, 78 দিয়ে 312কে ভাগ করলে হয় 4। কি বললাম? 78 দিয়ে 312কে ভাগ করলে 4 হয়। তাহলে এই 4 গুণ 6, 4 ছক 24 একটা সংখ্যা, আর 4 তেরং হয় 52, 52 আর 24 যোগ করলে দাদা হয় 76 আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? মুখে মুখেই তুমি সমাধান করে আসতে পারবে। বলছে 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয়, তবে শতকরা লাভের হার কত? ভালো করে অঙ্কগুলো পড়বে, আমি বলছি অঙ্কগুলো পড়বে। 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10টা পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, মানে 12টি পেন্সিল আমি কিনে আনলাম, এবার আমি এনে 10টা পেন্সিল বিক্রি করেছি, তাতে আমার লাভ, মানে তাতে আমার সেই কেনার দামটা উঠে গেছে। তার মানে তুমি তখনই বলবে দাদা 10টা পেন্সিল আমি যখনই বিক্রি করলাম তখন আমার 2টো পেন্সিল লাভ হয়ে গেল, একটাই আমার কত লাভ হবে দাদা? আর 100%, মানে পার্সেন্ট বলেছে মানে 100-তে কত? 0 0 কাটলো, 10 দুগুণে দাদা 20% আমার এখানে প্রফিট। অপশন 1 সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন বলছে, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাহলে তাদের মূল্যের অনুপাতটা বার করতে হবে। সিম্পল বিষয়, তুমি বলো দাদা 1 টাকা মানে কত পয়সা? তুমি সবগুলোকে পয়সায় কনভার্ট করবে, কারণ দুটো এখানে পয়সা রয়েছে, তো টাকা কনভার্ট করতে গেলে দশমিক ফশমিক চলে আসবে, কোনো ওসব মানে আমরা করতে যাবো কেন, অত ঝামেলার কাজ। তুমি 1 টাকা মানে বলবে দাদা 100 পয়সা, 100 পয়সা দুখানা 1 টাকা মানে 200 পয়সা,
আর এদিকে হচ্ছে 3খানা 50 পয়সা মানে 3 5 15 মানে 150 পয়সা। আর এদিকে 5খানা 25 পয়সা মানে 5 25 সঙ্গে 125 পয়সা। এবার এদের রেশিও করলেই তো মূল্যের অনুপাতটা বেরিয়ে যায়। তুমি 25 দিয়ে কাটলে 5 25 সঙ্গে 125, 6 25 সঙ্গে 150, 8 25 সঙ্গে কত? 8 25 সঙ্গে হচ্ছে 200। তাহলে 8 অনুপাত 6 অনুপাত 5 কোথায় রয়েছে? অপশন 3 এ রয়েছে। দেখো অপশন 3 এখানে সঠিক উত্তর হয়ে গেল। বুঝতে পারলে? চলো পরের প্রশ্নটা বলছি। নিচের রাশিটির জন্য জিজ্ঞাসার জায়গায় কি আসা উচিত? এই যে এত বড় অঙ্ক দেখে কখনোই তুমি ভয় পাবে না আর অঙ্কটা কখনোই ছেড়ে আসবে না, তাহলে 2 নাম্বার আমাদের লস হয়ে যাবে। তুমি এই টাইপের অঙ্কের জন্য কি করবে? তুমি প্রথমেই তুমি দেখবে এখানে দেখছো যে 63.995 মানে তুমি এটাকে 64% ধরলে। এখানে তুমি 640 ধরলে, এখানে হচ্ছে 72%, এখানে 130 তুমি ধরে নিলে, আর এখানে 2 ধরলে, এখানে 1 ধরলে, এইভাবে ধরে নেবে। আমার লিখতে অসুবিধা হচ্ছে বলে আমি অতটা করছি না। দেখো আমি লিখে দিচ্ছি অবশ্য 640 এর এখানে তুমি 63.95 তো তুমি এখানে ধরে নিলে দাদা 64 মানে 64%। এটা যোগ করতে হবে, এর সঙ্গে কি যোগ করতে হবে? 130 ধরলে মানে 129.99 সাথে 130 এর 72%, তাই না? এর সঙ্গে দেখো এখানে 2 ধরলে 2 এর স্কোয়ার 4, 4 থেকে 1 ধরলে 1 এর স্কোয়ার 1, 4 থেকে 1 গেলে মানে এর সাথে 3 যোগ করলে আমাদের উত্তর চলে আসবে। এবার দেখো, এবার তুমি অপশনে কিন্তু তোমার চোখ চলে গেছে, তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা অপশনে একটা একে অপরের সঙ্গে কিন্তু 100 মানে 100 করে ডিফারেন্স আছে কমপক্ষে। তাহলে সেই জন্য আমরা কি করব? আমরা আরও সুবিধার জন্য 64কে 60% ধরে নিলাম। তাহলে আমাদের পার্সেন্টেজের জন্য দুটো শূন্য বাদ হয়ে গেল। 6 দিয়ে গুণ করলে আমরা বলবো দাদা 4 ছক 24-এর 4 হাতে 2 থাকলো, 6 6 36 আর 2 38। তার মানে প্রথমটায় পেলাম 384। এখানে তুমি 72কে 70 ধরে নিলে, কমিয়ে নিলে একটু। তাহলে 7 দিয়ে তাহলে পার্সেন্টেজের দুটো শূন্য মানে উড়ে গেল। 7 3 7 21 1 হাতে 2 আর হচ্ছে 7 7 আর 2 9 91 হলো। আর এদিকে 3 ছিল, তুমি এটাকে যোগ করলে 8 এদিকে 8 8 16 17 7 এখানে এদিকে 4। তার মানে 478 আমরা পেলাম কম ধরে। 72কে 70 ধরে, 64কে 60% ধরে আমরা 478 পেলাম। মানে আমাদের উত্তরটা হবে বস 478-এর থেকে কিছুটা বেশি। বলো 478-এর থেকে কিছুটা বেশি উত্তর হবে। 400 তো এটা হবে না, 478-এর থেকে কিছুটা বেশি উত্তর হবে। তুমি নিজে বলো কোনটা উত্তর নিবা। আমি বললাম 478-এর থেকে কিছুটা বেশি হবে। কোনটা উত্তর নেবে? অপশন 1 আমাদের সঠিক উত্তর। একদম ঠিক বলেছো। চলো পরের প্রশ্ন দেখো। বলছে 180 এর 20%-এর সাথে কত যোগ করা হলে তোমার সমষ্টিটা আর কি 272-এর 20%-এর সমান হবে, তাই না? এবার দেখো তাহলে আমাদের এখানে কি করতে হবে? তুমি জাস্ট 180 20% মানে 18 দুগুণে 36, তুমি বললে কত? এখানে 36। আর এটার মানে 272-এর 20% মানে 2 দুগুণে 4, 4 7 4 7 দুগুণে 14, 4 হাতে 1 আর 2 দুগুণে 4 5 মানে 54.2। তাহলে 54.2 থেকে 36টা বাদ দিলে আমাদের উত্তর হবে। এবার আমরা বিয়োগ করব? কখনোই বিয়োগ করব না। আমাদের চোখ তো অপশনে চলে গেছে। আমরা অপশনে দেখছি যে একটা অপশনেই কেবল 0.4 আছে শেষে, তাই না? তুমি একটা জিনিস বলো, 54.4 থেকে যদি 36 বাদ দিই, 0.4 তো হবেই হবে। তাহলে 0.4 কিন্তু একটা অপশনেই আছে, অপশন 1 আমাদের সঠিক উত্তর। এবার যদি এটাই যদি 0.4 থাকতো, এটাই যদি 0.4, বিয়োগ করতাম, না হয় আরও 10 সেকেন্ড সময় যেত, তাই না? কিন্তু নেই, সুযোগ যখন আছে কাজে আমরা লাগাবোই। বুঝতে পারলে? চলো পরের কোশ্চেনে দেখো। বলছে আলফা আর বিটার বয়সের অনুপাত তোমার হচ্ছে 2:5, তাদের বয়সের যোগফলটা দেওয়া আছে এবং তাদের বয়সের পার্থক্যটা নির্ণয় করতে বলছে। বয়সের যোগফল আলফা আর বিটা দুজন বয়সের যোগফল আমরা দেখতে পাচ্ছি, একজনের 2 একজনের 5। তাহলে যোগফল কত? 5 আর 2 7, 7 সমান 238। তাহলে 7 সমান যদি 238 হয়, 1 সমান কত হবে? 7 দিয়ে ভাগ করে তুমি বলবে দাদা 3 7 21 আর ওইদিকে 2 থাকছে, 4 7 28, 1 সমান হচ্ছে 34। 1 সমান যদি দাদা 34 হয়, এদের পার্থক্য বলেছে। পার্থক্য মানে 5-এর থেকে 2 গেলে 3। 3 সমান কত? 1 সমান 34 হলে 3 সমান হবে 3 দিয়ে 3 4 12, ইউনিট ডিজিট 2 আসবে মানে 102 হতে বাধ্য। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে কি করলাম আমরা? কিন্তু দেখো এইটুকু আমার লেখার মানে প্রয়োজন ছিল না। আমি নিজে করলে পরে এটা চোখে দেখেই 10 সেকেন্ডে সমাধান করে ফেলতাম। চলো পরের কোশ্চেন বলছে দেখো। প্রতি মাসে 5 পয়সা প্রতি টাকায় 8 মাসের জন্য 2700 টাকার সরল সূত্র তোমাকে নির্ণয় করতে বলছে। ভালো করে বোঝো। 5 পয়সা প্রতি টাকার সুদ মানে 1 টাকায় দাদা 5 পয়সা, 1 টাকায়
5 পয়সা। তুমি বলবে দাদা 10 টাকায় 50 পয়সা, কত পয়সা? 10 টাকায় 50 পয়সা। 100 টাকায় তুমি বলবে দাদা 500 পয়সা, মানে 100 টাকায় আমরা 5 টাকা সুদ দিতে হচ্ছে, তাহলে 1000 টাকায় দাদা আমাদের সুদ দিতে হবে 50 টাকা। তাহলে 1000 টাকায় যদি 50, এগুলো কিন্তু মুখে মুখে হবে, আমি বোঝানোর খাতিরে লিখছি। 1000 টাকায় যদি 50 টাকা হয়, তুমি বলে দাদা 2000 টাকায় হবে 100 টাকা, আর 100 টাকায় যদি 5 টাকা হয়, তাহলে 700 টাকায় 5 7টা 35 টাকা হবে। তাহলে 35 টাকা, আর এইদিকে হচ্ছে 100 টাকা, 135 টাকা সুদ হচ্ছে 1 মাসে। কি বললাম? টোটাল টাকার 2700 টাকার 1 মাসের সুদ 135 টাকা। হয়েই তো গেল। এবার 8 মাসে কত? 8 দিয়ে গুণ করলে দেখবা 5টা 40 শূন্য, হাতে 4, তো হচ্ছে 3 3 8 24 আর 4 কত? 24 আর 4 হচ্ছে 28, 2 থাকলো, 8 আর 2 10, মানে 1080। অপশন 4 রয়েছে আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন বলছে, দেখো বলছে যদি দুটি সংখ্যার মধ্যে পার্থক্য তাদের যোগফলের 20% হয়, তাহলে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাতটা কত হবে? দেখো কি বলছে, ভালো করে অঙ্কটা বোঝো, যে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য, দুটি সংখ্যা দুটি সংখ্যার মধ্যে পার্থক্য যা আছে, এখানে পার্থক্য দেখতে পাচ্ছি 1 আছে, পার্থক্য যা আছে সেটা নাকি সংখ্যা দুটির যোগফল, মানে 5 হচ্ছে 11, এর নাকি 20%, এর 20%। তুমি এবার বলো দাদা 11-র 20% কখনো 1 হয়? জিন্দেগিতে হবে না। এই দুটো তুমি যে যোগ করো, 4 আর 5 হচ্ছে 9, 9-এর 20% বিয়োগফল কত? 1, মানে 9-এর 20% কি তোমার 1 হয়? হবে না। তুমি দেখতে পাচ্ছ 7, 7-এর বিয়োগফল 1, মানে 7-এর 20% 1 কোনোদিন হবে না। দেখতে পাচ্ছ 4 নম্বরের অপশনটা, 4 নম্বরে, 1 মিনিট, 4 নম্বরের অপশনে তুমি যদি দেখো, 3 2 5, যোগফল কত? 5, বিয়োগফল 1, 5-এর 20% কি 1 হয়? অবশ্যই হয় বস। 5 দুগুণি 10, এই একটা শূন্য, পার্সেন্টেজের জন্য দুটো শূন্য উড়ে যাবে, অবশ্যই 1 হয়ে গেল। তার মানে অপশন 4 আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে এইভাবে খুব সহজেই সমাধান করতে হবে। দেখো বলছে যদি পি প্লাস কিউ সমান 7 হয় এবং পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান যদি 25 হয়, তাহলে পি আর কিউ এর মানটা কী হবে সেটা তোমাকে জানতে হয়েছে। দেখো এই জায়গায় তুমি এখানে কোনো সূত্র কাজে লাগাতে হবে না। তুমি এখানে সাপোজ ধরো পি আর কিউ এর দুটো মান ধরো, তাহলে তুমি ধরলে 2 আর পি আর কিউ সমান, তুমি যদি তাহলে কত লাগবে? 5 লাগবে, তবেই তো এদের যোগফল 7 হচ্ছে। এবার দেখো এদের বর্গের যোগফল কিন্তু 25-এর বেশি হয়ে যাচ্ছে, কারণ 5 5-আই তো 25, আবার 2 দুগুণি 4 যোগ করলে আরও বেশি হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের ঠিক নয়, আমরা ভুলটা ধরেছি। এবার তুমি যদি মনে করো 3 আর 4 ধরো, দেখো 3-এর স্কোয়ার কত? 3-এর স্কোয়ার হচ্ছে 9, আর 4-এর স্কোয়ার কত? 4-এর স্কোয়ার হচ্ছে 16, আর এদের যোগফলও 7 আসছে, আর বর্গের যোগফলও 25 আসছে। তার মানে আমরা সঠিকটাই ধরেছি, একটা 3 হবে, পির মান 3 হবে, আর কিউয়ের মান 4 হবে। আর এদের গুণফলটাই আমাদের চেয়েছে, পি ইন্টু কিউ সমান কত? তাহলে 3 4 12, খুব সহজেই তুমি করতে পারবে। এগুলো কিন্তু লেখার প্রয়োজন ছিল না, তুমি চোখে মনে মনে হিসাব করেই কিন্তু করতে পারতে। বুঝতে পারলে? তাহলে অপশন 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো পরে প্রশ্ন বলছি, দেখো একটি আয়তক্ষেত্রাকার মেঝের প্রস্থ আর দৈর্ঘ্য দেওয়া আছে 3/5, মেঝের ক্ষেত্রফল যদি তোমার হচ্ছে 60 বর্গমিটার হয়, তাহলে তোমার মেঝের দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্যটা কী হবে সেটা জানতে হয়েছে। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য 3, এই দৈর্ঘ্য এখানে 5 আর প্রস্থ 3, তাহলে তুমি অনুমানেরা ভগ্নাংশে দেওয়া আছে, রেশিওতে বলতে পারো, মানে এবার তাহলে তুমি কি করবে? ধরে নেবে যে দৈর্ঘ্য ধরলে তুমি 5x, আর হচ্ছে 3x হচ্ছে প্রস্থ, এদের গুণফলটাই হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এখানে হচ্ছে সেটা দেওয়া আছে 60। তাহলে তুমি দেখছো 3 5 15, 15 এক্স স্কোয়ার সমান 60, তাহলে 15 দিয়ে তুমি 60কে কাটলে এখানে সঙ্গে সঙ্গে বলবে দাদা 4 হবে এক্স স্কোয়ারের মান, তাহলে এক্স সমান হবে 2, তাই না? 4-এর বর্গমূল করলে পরেই 2 বেরিয়ে যাচ্ছে। তাহলে এক্স সমান যদি 2 হয়, তাহলে 3 সমান কত? 3x সমান হচ্ছে 3 দুগুণে, এগুলো মুখোমুখি হবে, একটা 6 আর 5 দুগুণে 10, তাহলে 10 আর 6 এদের পার্থক্য বলেছে, দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্যের পার্থক্য, তার মানে 6 আর 10-এর পার্থক্য হচ্ছে 4, দাদা অপশন 4-এই রয়েছে। বুঝতে পারলে খুব সহজেই কিন্তু করতে পারবে এই টাইপের অঙ্কগুলো। বলছে দেখো 27 এবং 30-এর মধ্যে সমানুপাতিকটা নির্ণয় করতে বলেছে। দেখো এর কিন্তু সিস্টেম আছে, আমি শিখিয়ে দিয়েছিলাম, সমানুপাতের অঙ্ক, মাঝখানে সমান হয়, এপাশে দুটো সংখ্যার খেলা, আর এপাশে দুটো সংখ্যার খেলা। এবার যদি তোমার এখানে তৃতীয় সমানুপাতি বলে, তাহলে প্রথম তৃতীয়টা এক্স ধরে নিয়ে, আর এখানে চতুর্থটা বহাতে হয়। এটা তোমার হচ্ছে তৃতীয় সমানুপাতি বার করতে বললে। ঠিক আছে, এবার যদি মধ্য সমানুপাতি বার করতে বলে, একই সিস্টেম, কি করবে তুমি? এখানে থাকবে প্রথমটা, আর শেষেরটা এখানে থাকবে,
তাই না? এখানে দুটো দেওয়া আছে আর এইখানে থাকবে মধ্য সমানুপাতিটা। তার মানে বোঝা গেল যে সমান চিহ্নর বজ্র গুণন হয়, তাই না? এপাশে ওপাশে। তাহলে এখানে তুমি বলতে পারছো দাদা যে 27-এর সঙ্গে 300 গুণ করে তাকে তার এক্স স্কোয়ার মানে তার বর্গমূলটা করলে পরে উত্তর চলে যাবে। কিন্তু আমরা সেটা করব না। আমরা কি করব? তুমি সঙ্গে সঙ্গে এখানে দেখবে 27 মানে কত? 27 মানে 3 গুণ 9, 3 নং 27। 300 মানে তুমি এইভাবে লিখতে পারো যে 3 গুণ 100, তাই না? আর এই পুরোটাই কিন্তু রুট ওভারের মধ্যে রয়েছে। তাহলে এখান থেকে তুমি কি করবা? তুমি বলবা দাদা সঙ্গে সঙ্গে রুটের মধ্যে যে সংখ্যাগুলো থাকে রুটের বাইরে আনতে গেলে মানে ডবল থাকলে সিঙ্গেল আসে, মানে দুটো থাকলে একটা রুটের বাইরে আসবে। দেখো 9 বর্গ মানে তো 3, মানে দুখানা 9 আছে, তার মধ্যে একটা 3 বাইরে আসবে। আর 100 মানে দাদা 10 গুণ 10, তাই না? তার মানে একটা 10 বাইরে আসবে। এবার এইটুকু গুণ করলে আমাদের উত্তর চলে আসলো যে 3 তিরিখে 9, 9 10 90। 90 কোথায় রয়েছে? অপশন একেই রয়েছে। অপশন এক আমাদের সঠিক উত্তর, খুব সহজেই করতে পারবে। দেখো, বিরতি সহ একটি ট্রেনের গতিবেগ 75 কিমি পার ঘন্টা এবং বিরতি বাদে ট্রেনের গতিবেগ 90 কিমি পার ঘন্টা। ট্রেন প্রতি ঘন্টায় কত মিনিট থামে? কিচ্ছু করতে হবে, তুমি জাস্ট এখানে দেখে উত্তর করে ফেলেছো। যারা যে ট্রেনটা বিরতি দিচ্ছে না তার গতিবেগ 90 কিমি পার ঘন্টা, আর প্রথম ট্রেনটা বিরতি দিচ্ছে বলে এর গতিবেগটা কম 75 কিমি পার ঘন্টা। তাহলে কত কম? ডিফারেন্সটা কত? তুমি বলো দা 15 কম। কতই কম? 90 কম। এটা ঝাপলে পরে 6 15 90, 1/6। তুমি বলবে 6 কত হলে 60 হয়? তুমি বললে 6 ইউনিট সমান হচ্ছে 6, এর সাথে যদি 10 গুণ করি তাহলে 6 10 60। তাহলে একের সঙ্গে কি গুণ করব? 10 গুণ করব। তাহলে একের সঙ্গে 10 গুণ করে 10, অর্থাৎ আমাদের সঠিক উত্তর 10 মিনিট। দেখো, অঙ্ক করার বিভিন্ন প্রসেস রয়েছে, আমি যেভাবে শর্টকাটে করি সেটাই আমি তোমাদেরকে তুলে ধরছি। তাহলে এখানে সঠিক উত্তর অপশন 1 যে 10 মিনিট। দেখো পরের প্রশ্নটা বলছে যে 47 মিটার পার সেকেন্ড গতিবেগে চলা ট্রেন 13 সেকেন্ডে একটি সিগন্যাল অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্যটা তোমার নির্ণয় করতে বলছে মিটারে। এবার দেখো সিম্পল অঙ্ক করাই তো রয়েছে। বলছে 1 সেকেন্ডে একটা ট্রেন 47 মিটার যায়, তাহলে 13 সেকেন্ডে একটা ট্রেন আর কি কত মিটার যাবে? কারণ আমরা তো জানি যে যখন কোনো ট্রেন একটি সিগন্যাল পোস্ট বা একটি ল্যাম্প পোস্ট বা কোনো একটি পিলারকে অতিক্রম করে, মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করে। তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবে দাদা 1 সেকেন্ডে 47 মিটার যাই, তাহলে 13 সেকেন্ডে ট্রেনটা গিয়েছে। তুমি 13 গুণ 47 করলে পরে সঠিক উত্তর চলে আসবে। অপশন তুমি তাকিয়ে দেখে দিয়েছো যে অপশনের সব ডিজিটগুলো ইউনিট ডিজিট, মানে এককের অঙ্কটা সব আলাদা রয়েছে। তুমি বলবে 3 7 21, মানে যার ইউনিট ডিজিট 1 থাকবে সেটাই উত্তর। অপশন 1 আমাদের উত্তর হয়ে যাচ্ছে, আমরা গুণ করারও প্রয়োজন হলো না। বুঝতে পারলে? চলো পরে প্রশ্ন দেখো। দেখো বলছে যদি এত একটা মান দেওয়া হয়েছে তাহলে পরে তোমার হচ্ছে এক্স এর মানটা বার করতে বলেছে। সিম্পলভাবে তুমি সমাধান করে ফেলো। আগে ভাগের কাজটা করতে হয় তো জানোই। তাহলে ভাগ মানে কি? সেটা গুণ করতে গেলে উল্টে যায়। এখানে দেখো 7টা নিচে চলে যাবে 6 ওপরে। তাহলে এখানে 6 ওপরে আর 7 নিচে আসলে এই 7 আর এই 7, 1 মিনিট, এই 7 একটু বুঝে নাও কষ্ট করে, কেটে গেল। আর এই 3 এর সাথে উপরের 6টা কাটলে পরে 2 হচ্ছে। আর এই 2 এর সাথে এই 2টা কেটে গেল, থাকলো ওদিকে শুধু 3, তাই না? তার মানে এইটুকু আমাদের সব কাজ হয়ে গেছে। এইটুকু সব কাজ হয়ে গেছে, শুধু 3 থাকলো। যোগ 1/4 সমান 1/x। খুব তাড়াতাড়ি করতে পারবে কিন্তু, আমি বুঝতেই পারছো লিখতে অসুবিধা হচ্ছে বলে তাই। তাহলে 3 4 12 আর কে 13, 13/4 সমান 1/x। কি বললাম? 13/4 সমান 1/x। বজ্র গুণন করো, সমান চিহ্নর উপর নিচে কি হয়? এপাশে ওপাশে উপর নিচে বজ্র গুণন হয়। তাহলে 13x সমান 4। কি বললাম? 1 মিনিট, 13x সমান 4। তাহলে তুমি বলো x সমান কি হবে? x সমান হবে 4 থাকবে। এটা 13টার সঙ্গে গুণ সম্পর্ক আছে বলে শেষে ভাগ হয়ে গেল। 4/13 যদি দেখো অপশন 2 এ রয়েছে, 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছি দেখো 17 থেকে 457 পর্যন্ত কতগুলো সংখ্যা 5 এবং 3 উভয় দ্বারা বিভাজ্য নির্ণয় করো। 5 ও 3 উভয় দ্বারা মানে কি দাদা? 5 ও 3 উভয় দ্বারা মানে 3 5 15, মানে এদের লসাগুটা বার করতে হবে। আর যেহেতু তুমি দেখছো দুটোই মৌলিক সংখ্যা, তাহলে গুণ করে দিবা। 3 5 15, 15 দ্বারা ভাগ। 15 দিয়ে তুমি সঙ্গে সঙ্গে 450 ধরলে, 450 মানে 57কে 15 দিয়ে ভাগ করলে পরে তুমি বলবো দাদা 3 15 45, মানে 30 বার হবে, 30 বার যাচ্ছে। তাহলে এখানে 30 বার বিভাজ্য হচ্ছে, কিন্তু এটা কি সঠিক উত্তর? 30 বার আমরা করব, কিন্তু 30 বার সঠিক উত্তর হবে না। কেন হবে না? কারণ 17 থেকে ধরা হয়েছে। এর আগে একটা কিন্তু 15 পড়েছে, তাই না? একটা কিন্তু 15 পড়েছে, সেই জন্য একটা বাদ যাবে, মানে 29 বার হবে। 29 বার বিভাজ্য করা যাবে আর কি। বুঝতে পারলে? অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে যদি দুটো মিক্সার এবং একটি টিভির দাম 700 টাকা এবং দুটো টিভি এবং একটি মিক্সারের দাম হচ্ছে 980 টাকা হয়, তাহলে একটি টিভির দাম কত সেটা তোমাকে বার করতে বলছে। এইসব অঙ্কে তোমাকে একটু খাতা পেন কাজে লাগাতে হবে, যেখানে আমরা প্রয়োজন সেখানে আমরা কাজে লাগাবো। দেখো আমার লিখতে একটু অসুবিধা হচ্ছে, তাও আমি একটু লিখে বোঝানোর চেষ্টা করছি। এখানে দুখানা মিক্সচার
সাথে একখানা টিভি, দাম হচ্ছে 700, তাই তো? একটু বুঝে নাও কষ্ট করে। আর হচ্ছে দুখানা টিভি, আর তার সাথে হচ্ছে একটা মিক্সচার, দাম হচ্ছে 980 টাকা। তাহলে এবার দেখো তুমি এখান থেকে মিক্সচারটা যে কোনো একটা বাদ দাও। তুমি এখানে ধরো ওপরটাই দেখছি 700 আছে, মানে গুণ করতে আমাদের সুবিধা হবে। এটাকে মানে দ্বিগুণ করে দিলে, এটা এক সেট, তুমি আর একটা সেট কিনে আনলে, তাহলে দুটো সেট কিনে আনলে পরে তোমার কটা জিনিস হচ্ছে তোমার 4খানা মিক্সচার হচ্ছে, আর দুখানা টিভি হচ্ছে, আর দাম তোমার টাকা যাচ্ছে ডবল টাকা, মানে 1400 টাকা যাচ্ছে, তাই তো? তাহলে এবার তুমি বলবে দাদা দেখো দুখানা টিভি, এই দুখানা টিভি তুমি যদি ওপরটা মানে এই ওপরটা থেকে নিচেরটা বাদ দাও, ঠিক আছে, তাহলে দুখানা টিভি বাদ গেল, 4খানা মিক্সচার থেকে একখানা মিক্সচার গেলে 3খানা মিক্সচার থাকছে, দাম থাকছে 1400 থেকে যদি 980 তুমি বাদ দাও, দেখবা এখানে কত থাকে, শূন্য, 2, আর এদিকে হচ্ছে 400, হ্যাঁ 420 টাকা থাকছে। তার মানে তুমি এখানে দেখতে পাচ্ছ যে 3খানা মিক্সচারের দাম 420 টাকা, একখানা মিক্সচারের দাম কত? তুমি বলবে দাদা 3 14 42, মানে 140 টাকা। একখানা মিক্সচারের দাম 140 টাকা, কি বললাম? একটা মিক্সচারের দাম 140 টাকা। কোন জায়গা আমাদের একটা টিভির দাম বার করতে হবে, কোন জায়গায় একটা টিভি রয়েছে? 1 মিনিট, দেখো প্রথম লাইনে এই যে কেটে দিই, 1 মিনিট, দেখো এই যে এখানে বলেছে দুটো মিক্সচার আর একটা টিভির দাম হচ্ছে 700 টাকা, আর আমরা দেখলাম যে একটা মিক্সচারের দাম 140 টাকা। তাহলে তুমি বলো দুখানা মিক্সচারের দাম কত? দুখানা মিক্সচার দাম বলবে দাদা, তুমি বলবে 280 টাকা। তাহলে 280 টাকা দুখানা মিক্সচার, তাহলে 700 টাকার থেকে 280 টাকা চলে গেলে কিন্তু একটা টিভি পড়ে থাকবে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি আর কি? তাহলে 700 থেকে তুমি যদি 280 বাদ দাও, শূন্য, 2, আর এদিকে 3, 4, 420 টাকা। তাহলে তোমার হচ্ছে বেরিয়ে হলো কত? একটা টিভির দাম 420 টাকা। একটু বস মানে এবড়ো খেবড়ো হয়ে গেল, বুঝে নাও, ঠিক আছে, কিচ্ছু করার নেই, আমি খুবই অসহায়। যাই হোক দেখো, বলছে 2 শিক্ষার্থীর বয়সের অনুপাত হচ্ছে 5:4, তাদের বয়সের পার্থক্য দেওয়া আছে, আর তাহলে বয়সে ছোট ছাত্রের বয়স কত নির্ণয় করো। কোনো ব্যাপার না, পার্থক্য কত, আমরা অনুপাতে পার্থক্য চোখে চোখেই দেখতে পাচ্ছি যে 1 আছে, 5 আর 4-এর পার্থক্য 1, 1 সমান যদি 8 হয় ছোটটা, মানে 1 সমান 8 হলে ছোটটা মানে 4, 4টা 32 বছর হয়ে গেল, 2, অপশন 2 আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? আচ্ছা দেখো, পরের প্রশ্নটা একটা সরলীকরণের অঙ্ক, জাস্ট এটাকে কাটাকুটি করলেই আমাদের উত্তর চলে আসবে। দেখো তুমি খুব সহজেই কিভাবে কাটবে। দেখো এর মানে তো গুণ, এর মানে কি? গুণ, এটা মাথায় রাখবে। তুমি এখানে যদি কাটো, দেখো 49 দিয়ে 147কে কাটলে 3 নং 7 মানে 3 হচ্ছে, একটু কষ্ট করে বোঝো বস, হ্যাঁ। 13 দিয়ে 156 কাটলে 13 কে 13 13 7 মানে 12 হচ্ছে, আর এদিকে এই 24 আর এই 24 কেটে গেল, ঠিক আছে। আর তাহলে কি থাকলো? তাহলে থাকলো হচ্ছে, দেখো এই 12 দিয়ে এই 144কে কাটলে 12 12 144, 3 দিয়ে তুমি যদি এটাকে কাটো, 3 4 হয় 12, 4 দিয়ে এই 8 পড়ে রয়েছে, 4 দিয়ে 8কে কাটলে 2, মানে আমাদের উত্তর হচ্ছে 2। বুঝতে পারলে? একটু নিজেও কাটাকুটি করে নিও, কেমন? পরের প্রশ্ন দেখো কি বলছে। একটি পরীক্ষায় একজন ছাত্র 40 নাম্বার পেয়েছে এবং এখনও 20% নাম্বার দ্বারা অনুত্তীর্ণ হয়েছে। যদি পাশের হার 40% হয় তাহলে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার কত? খুব ভালো করে অঙ্কটা পড়বা। অঙ্ক পড়তে পারলে, আমি তো বলেই দিয়েছি বস, যে অঙ্ক পড়া আর অপশন দেখার মধ্যে 50% না মানে তোমার অঙ্ক সলভ হয়ে যায়, বাকি 50% তোমার বুদ্ধি খাটিয়ে করতে হয়। এবার দেখো কথাটা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে দাদা ছেলেটা হচ্ছে 40 নাম্বার তুলেছে, যদি সে আর 20% নাম্বার তুলতো তাহলে সে পাস করে যেত, আর পাস করলে পরে পাশের নাম্বারটা হচ্ছে পার্সেন্টেজে কত? 40%। তাহলে তুমি এখান থেকে কি বুঝলে দাদা? 40% হচ্ছে পাস করতে গেলে 40% নাম্বার তুলতে হবে, তার মধ্যে 20% নাম্বার সে পায়নি, তাহলে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? তুমি বলবে দাদা আর বাকি 20% নাম্বার সে নিজে তুলেছে, মানে 40 নাম্বার সে তুলেছে। তাহলে এই 20%-এর ভ্যালু যদি দাদা 40 নাম্বার হয়, 100%-এর ভ্যালু কত? দেখো 20-কে 5 দিয়ে গুণ করলে 100% আসে, তাহলে 40-কেও 5 দিয়ে গুণ করলে পুরো নাম্বারটা চলে আসবে, 4 5 20 মানে 200। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? খুব সহজেই কিন্তু করতে পারবে। 30 জন লোক 10 ঘন্টায় তোমার হচ্ছে 5টি গাছ কাটে, যদি 10 জন লোক আর কি চাকরি ছেড়ে দেয়, তাহলে 15 ঘন্টায় কটি গাছ কাটবে? একটা কথা আমি বলে দিচ্ছি, খুব সহজেই মাথায় নেবে। এই যে একটা ভগ্নাংশ, ওপর আর নিচ সমান সমান দিবা, ঠিক আছে, মানে এই যে ভগ্নাংশের ওপরে মানে একটা সূত্র আছে, সেই সূত্র আমি যাচ্ছি না, শুধু আমি বুঝি মানে বলে দিচ্ছি। এরকম যখন এই সময় কাজের এই অঙ্ক দেখবা না, তুমি কি করবা, যে জন, দিন, ঘন্টা যা কিছু বলবে সব ওপরে গুণ হিসাবে লিখিয়ে দেবা। 30 জন 10 ঘন্টায়, আর দিন ঠিন কিছু আছে? দিন ঠিন কিছু নেই। আর যে জিনিসটা বলবে, যে মেশিন তৈরি করে, গাছ কাটে, মাদুর তৈরি করে, সেগুলো নিচে দিয়ে দেবা। বুঝতে পারলে? এই একটা হয়ে গেল।
পরে আর এক পাশে চলে আসো। পরে বলছে 10 জন লোক চাকরি ছেড়ে দেয়। তার মানে প্রথমে 30 জন ছিল, 10 জন ছেড়ে দিলে থাকলো দাদা 20 জন। কত ঘন্টায়? 15 ঘন্টায়। যদি দিনও থাকতো গুণ দিয়ে দিনও আমরা লিখতাম এই উপরেই। আর আমি তো বলেই দিয়েছি নিচে তুমি বসাবা হচ্ছে তোমার মানে যে কাজটা আর কি। তাহলে এখানে যে হচ্ছে কয়টি গাছ কাটবে সেটাই আমাদের বার করতে হবে, এক্সটি গাছ কাটবে। এবার এটাকে তুমি কাটাকাটি করলেই ঝাপলেই উত্তর চলে আসবে। দেখো 15 দিয়ে কাটলে 15 দুগুণি 30, 10 দিয়ে কাটলে 10 দুগুণি 20, আর এইদিকে তোমার হচ্ছে 2 দিয়ে 50 কাটলে নিচে 25 হচ্ছে। তার মানে এপাশে বজ্র গুণন হলো 2 আর 25 গুণ করলে এক্স এর মান বেরিয়ে যাচ্ছে 50। 50 অপশন একই রয়েছে। দেখলে খুব সহজেই তুমি অ্যান্সারটা করে আসতে পারবে। 11,500 টাকাকে চক্রবৃদ্ধি সুদে বার্ষিক 5% হারে ধার দেওয়া হয়, যা বার্ষিক রূপে সংযোজিত হয়, আর 2 বছর পর কত টাকা দিতে হবে? 2 বছর পর কত টাকা দিতে হবে মানে সুদ আসল দুটোই চেয়েছে এখানে। বুঝতে পারলে? মানে আগে সুদটা বার করে নি চক্রবৃদ্ধি সুদে, তারপরে হচ্ছে আসলটা যোগ করে বলে দেবো আমরা যে এতটা সুদ আসল এত দিতে হবে। এবার দেখো তুমি কি করে খুব সহজেই করবে। এই অঙ্ক আমরা আগেও করেছি, একদম বিস্তারিতভাবে খুব সহজে বুঝিয়ে দিয়েছি। আমি এখন অত ডিটেলসে যাচ্ছি না। 2 বছর বলেছে, এই 1 বছর এই 1 বছর, তাহলে 5% কত টাকার? 11,500 টাকার 5% বার করো। তুমি পার্সেন্টেজের জন্য দুটো শূন্য ঝেপে দিবা, আর বাকিটা 115 সাথে 5 গুণ করলে 5 5 25 5, 5 5 আর 2 7, আর 5 5, মানে এই 1 বছর, এবছরেও তাই হবে। এটা কিন্তু সরল সুদ, আমরা করে এসেছি আগে, খুব ভালোভাবে বুঝে নিয়েছি। এবার দেখো এই 575 5% তুমি যদি বার করো, 5 5 25 হাতে 2, 5 7 কত 35, 37 7 হাতে 3, আর 25 25 আর 3 28, তার মানে 28.75 টাকা এর 5%। তাহলে এবার তুমি বলো, দেখো এবার তুমি যোগ করো। তাহলে চক্রবৃদ্ধির সূত্রটা কত হলো? 500, 500, 1000, 75 আর 75 150, 1000 আর 150 হচ্ছে 1150, 1150, 1150-এর সাথে 28 দশমিক তোমার হচ্ছে 75, আমি এখানেই লিখছি 1150 সাথে 28.75 আমাদের যোগ করলে পরে সুদ পাবো, তার সঙ্গে 11,500 যোগ করব। 11,500 মানে কেমন লেখাটা হবে? দেখো 11,000, সরি এখানে হবে 11,500। এবার তুমি কিন্তু এইসব যোগঠোক কিচ্ছু করবে না। তুমি দেখছো যে লাস্টে 0.75 আছে, আর তার আগে এই কটা যোগ করলে কিন্তু শুধু 8 হবে, মানে 8.75, 8.75 লাস্টের দিক থেকে হবে। 8.75, 8.75 নেই, 8 পয়েন্ট, এটা তো নেই, 0.5 নেই। তাহলে আমরা একেরটাই আমরা সঠিক উত্তর করে দেবো যে 8.75টা আমাদের সঠিক উত্তর হচ্ছে, মানে অপশান 1 এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বুঝতে পারলে কীভাবে আমরা করলাম? হ্যাঁ, এবার কত ক্যালকুলেশন আমরা করবো না। পরপর 5টি বিজোড় সংখ্যার গড় তোমার হচ্ছে 15। এই 5টি সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যাটি কত? যখনই একটা জিনিস মাথায় রাখবে, যখন এই পরপর শব্দটা বলবে না, তখনই এই যে গড়টা দেওয়া আছে না, এই গড়টাই হয়ে যাবে মাঝের সংখ্যা। তাহলে এখানে দেখো পরপর 5টা সংখ্যা, তাই না? তার মানে মাঝের সংখ্যাটা 15। তাহলে মাঝের সংখ্যা 15, মানে এই ছোটটা বার করতে হবে। আর বিজোড় সংখ্যা বলেছে মানে এদের গ্যাপ কিন্তু 2 2 করে গ্যাপ। গ্যাপ কত? 2 2। তাহলে 15-র আগের সংখ্যাটা তুমি বলবে দাদা 13, 13-র আগের সংখ্যাটা কত দাদা? 11। তাহলে আমাদের সঠিক উত্তর অপশন 1 হয়ে যাচ্ছে। খুব সহজে করতে হবে, কোনো ক্যালকুলেশনের যুক্তিই নেই। ওই যে দেখো, যদি দুইটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত হয়, অত অনুপাত হয়, তাহলে তাদের ব্যাসার্ধ বার করতে বলেছে। তার মানে জাস্ট এদের মানে হচ্ছে কি বর্গমূল করবে। তাহলে হচ্ছে এই 81 বর্গমূল মানে 9, আর এদিকে 5, 9.5 কোথায় রয়েছে? অপশন 4 রয়েছে, আমাদের সঠিক উত্তর হয়ে গেল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, যে এক ব্যক্তি তোমার হচ্ছে 1200 টাকা একটি পাখা কিনে 18% ক্ষতিতে বিক্রি করে, পাখাটির বিক্রয় মূল্য কত? 18% ক্ষতিতে। তাহলে এখানে তুমি একটা কাজ করতে পারো কি, যে এই যে 1200 টাকার থেকে 18% বার করে বাদ দিলে পরে 1200 থেকে বাদ দিলে সঠিক উত্তর চলে আসবে। অথবা তুমি এটাও করতে পারো যে 1200 টাকার 18% গেলে পরে কত থাকে? তোমার হচ্ছে থাকে 82। 1200 টাকার 82% বার করলেও আমরা সঠিক উত্তর পেয়ে যাব। যে কোনো একটা করলে হলো। দেখো আমার মনে হচ্ছে যে এটা 18% বাদ দিলে পরে এটা সুবিধা হবে, তাই না? এই পার্সেন্টের জন্য দুটো শূন্য ঝেপে গেল। 12 18 গুণ করলে কত হয়? তুমি বলবে 12 18 মানে হচ্ছে 18 180, 180, আর এইদিকে হচ্ছে তোমার 18 দুগুণে 36, তার মানে হচ্ছে 6, এদিকে হচ্ছে 1 2, 216। 216টা আমরা কি পেলাম? 216টা বাদ দিতে হবে তোমার ওই কত থেকে? 1200 থেকে। 1200 থেকে 216 বাদ দিলে কত হয় বলো? 0 থেকে 6 গেলে 4, হাতে আমাদের 1 2 আসলো, তার মানে 8 হলো, এখানে 3 আসলো, মানে 3 আসলো, তাহলে কত হবে? 3 আসলে এখানে হচ্ছে 9 হচ্ছে, তাই না? তাহলে 984 টাকা। যদি দেখো অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 984 টাকা। বুঝতে পারলে? চলো পরের প্রশ্নটা কি বলছে দেখো। বলছে দেখো তোমার হচ্ছে এ এর মান বার করতে হবে। সেই আমরা বললাম না যে তৃতীয় সমানুপাতি না চতুর্থ সমানুপাতির অঙ্ক থাকলে কি করতে হবে? সমান দেবে পাশে পাশে। এবার 1.2 আছে, এবার 3, তারপরে আছে 3.9, এবার 2 আছে, আর এখানে
এটার মান বার করতে হবে। ব্যাস এই দশমিক দশমিক উড়ে গেল। উফ বস, দশমিক দশমিক উড়ে গেল। 2 দিয়ে তুমি এটাকে কাটলে 6, 3 দিয়ে কাটলে 3 দুগুণী 6, 3 দিয়ে কাটলে হয় 13। তাহলে এখানে তুমি বলবে দাদা এর মান কত হবে? 13কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6.5, 6.5 হচ্ছে এর মান। অপশন একেই রয়েছে। বুঝতে পারলে? খুব সহজে করতে পারবে। হচ্ছে 120-র 75% এর সঙ্গে তোমার হচ্ছে √5.8081 এর মানটা যোগ করলে পরে তোমার কি হবে? তাহলে এখানে তুমি কি করবে? প্রথমেই 120 এর 75% বার করে নেবে। 75% পার্সেন্টের জন্য দুটো শূন্য ঝেপে দেবে, একটা আমরা ঝেপেছি আর একটা শূন্য আমাদেরকে মানে কাটতে হবে, এটা মাথায় রাখবে। তাহলে এইটুকু তুমি গুণ করবে কি করে? দেখো এই 12কে গুণ করার সিস্টেম আছে বস। 12কে তুমি সঙ্গে সঙ্গে মনে মনে ধরে নিবা 10 আর 2। তাহলে 10 দিয়ে 75কে গুণ করলে 750, আর 2 দিয়ে 75কে গুণ করলে 150। 750 আর 150 তুমি সঙ্গে সঙ্গে বলবে দাদা 900। আর ওই যে আমরা একটা শূন্য ঝেপেছিলাম না, সেই সময়টা এবার ঝেপে দিলাম, মানে 90 হলো 120-র 75%। বুঝতে পারলে? তাহলে আমরা কি পেলাম? এইটুকু করে 90 পেলাম। এবার যোগ করব তার সাথে √5। এবার দেখো এর একটা √5.81 মান হচ্ছে 2.41। এবার তুমি থোড়ি জানো যে তোমার এত মান ঠান মুখস্থ করার সময় আছে, মুখস্থ করলে না। এবার তুমি বলো দাদা এই যে রুটের মধ্যে 5 আছে, মানে যদি এখানে 4 থাকতো তাহলে 2 হতো, মানে 90 সাথে 2 যোগ হয়ে 92 হতো, তাই না? তাহলে তুমি যদি অপশানে দেখো যে 92 দিয়ে কিন্তু অপশান একটাই রয়েছে, কারণ 5 মানে আমরা কখনোই এটা নেব না, 3 নেব না, কারণ 3 নেওয়া মানে এখানে রুটের মধ্যে 9 হতে হবে, কিন্তু 9 আর 5-এর আকাশ পাতাল তফাৎ, তার জন্য 9 নেব না। আর এখানে মানে 1ও নেব না, কারণ 1 নিতে গেলে রুটের ওখানে কি থাকতে হবে, 1 সামথিং কিছু থাকতে হবে, সেই জন্য আমরা এখানে 2 নেব। আর 2 নেওয়া মানে 90 এর 2 92, 92 আমরা অপশনে একটাই রয়েছে, এটাই আমাদের উত্তর হতে বাধ্য। বুঝতে পারলে? এইভাবে কিন্তু বুদ্ধিটাকেও কাজে লাগাতে হবে। 15টি সংখ্যার গড় 23 এবং প্রত্যেকটি সংখ্যা 3 দ্বারা বৃদ্ধি করা হলে নতুন গড় কত? কোনো ব্যাপার না, অঙ্ক তো হয়েই রয়েছে। বলছে 15টা সংখ্যার গড় 23 এবং প্রত্যেকটি সংখ্যা বা প্রতি সংখ্যা 3 দ্বারা বৃদ্ধি করা হলো, মানে সবার সাথে 3 3 3 3 করে দেওয়া হলো, তাহলে তো গড়ও তো 3 বেরিয়ে গেল। তাই তুমি সঙ্গে সঙ্গে বলবে যে 23 আর 3 26, অর্থাৎ অপশন 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ওই দেখো 40%, 20%, 18%, 3 বার ধারাবাহিক ছাড়ের সমতুল্য ছাড়টা কত? অনেক প্রসেস আছে, তুমি কি করতে পারবে যে তাহলে তুমি ওই জায়গায় দেখতে পারো যে আমি একটু উল্টো ঘুরিয়ে পেয়েছি, মানে উল্টে করি যাতে আমার উল্টোটাই মানে ভালো লাগে। বুঝতে পারলে? তাহলে তুমি 40% বেরিয়ে গেলে 60% থাকলো, তারপরে হচ্ছে তোমার হচ্ছে 20 20 20 20 মানে 80% থাকলো, আর 10 মানে 90। এখানে তুমি গুণ করো, গুণ করলে 8 নং 72, 72, 72, 72 ইন্টু 6, ঠিক আছে? 72 ইন্টু 6 মানে 6 দুগুণী 12, 2 হাতে আমার 1, 6 42 একে 43, 43 তার মানে 43.2। তাহলে এটা 100 থেকে আমরা যদি বাদ দিই না, তাহলে আমরা উল্টে কিন্তু পার্সেন্টেজটা পেয়ে যাব। তাহলে 100 থেকে 43 বাদ দিয়া মানে কি? 100 থেকে তুমি বিষয়টা বোঝো, 100 থেকে 43 বাদ দিয়ে মানে দশমিক মানে 10 থেকে 10-এর 0 থেকে 2 বাদ দিলে 0.8 আসবেই। 0.8 যখনই আসবে তুমি অপশানে চোখ চলে গেছে। 0.8 লাস্টে কার আছে? একটারই আছে, অপশান 2 আমাদের সঠিক উত্তর হতে বাধ্য। বুঝতে পারলে? এভাবেও কিন্তু খুব সহজে সমাধান করতে পারো। দেখো বলছে যে 45 মিনিট আগে অফিসে পৌঁছানোর জন্য মনোজ তার স্বাভাবিক গতির তোমার হচ্ছে 7/4 গুণ বাড়িয়ে দেয়। ওই যে প্রতিদিন অফিসে পৌঁছতে তার কত সময় লাগে? তাহলে এই যে 7/4 মানে 4 থাকলে গতিটা 7 করেছে, কত বাড়িয়েছে? 3 বাড়িয়েছে। 3 সমান 45, 1 সমান কত? দেখো 1 মিনিট, এখানে একটা জিনিস মাথায় রাখবে। এখানে দেখো এটা কিন্তু 7/4, তো এটা কিন্তু 4/7 হয়ে যাবে, কারণ গতিবেগ যা মানে গতিবেগ আর হচ্ছে সময়ের সম্পর্কটা কিন্তু ব্যস্ত অনুপাত হয়। এখানে গতিবেগ যেটা আছে এটা কিন্তু 7/4 আছে, তো এটা কিন্তু মনে মনে আমি উল্টে নিয়েছি, 4/7 করে নিয়েছি। ঠিক আছে? কেন করেছি? কারণ গতিবেগ আর সময়ের সম্পর্কটা ব্যস্ত অনুপাত হয় বলে উল্টে গেল। তাহলে দেখো পার্থক্যটা তুমি একই বেরোবে, যে পার্থক্যটা 3 বেরোচ্ছে, 3 সমান 45 হলে 1 সমান 15, আর 1 সমান 15 হলে 7 সমান কত হবে? কারণ আমরা উল্টে নিয়েছি, আমি কিন্তু এটা লিখিনি, এটা কিন্তু 4/7 হবে। ঠিক আছে? তাহলে 1 সমান 15, 7 সমান কত হবে? 7 15 কত? 7 15 হচ্ছে 105, তাই না? 105। তাহলে 105 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? তারপরেও আমি একটা কথা বলে দিই, দেখো বস, তুমি ধরো ভুল করে 7-এ হিসাব না করে তুমি 4-এ হিসাব করলে 4 15 60, 60 মানে 1 ঘন্টা। তুমি অপশনে দেখছো দাদা 1 ঘন্টা তো নেই, সব 1 ঘন্টার ওপরে রয়েছে, তার মানে আমরা ভুল গুণ করেছি, 4-এর সাথে গুণ করতে হবে না, 7-এর সাথে গুণ করতে হবে। এটাও কিন্তু বুদ্ধি খাটাতে পারো। বুঝতে পারলে? তা কি বললাম? 105 হলো। তাহলে 105 মানে তুমি বলবে দাদা 60, 100 থেকে 60 গেলে 40 আর 5 45, মানে 1 ঘন্টা 45 মিনিট।
অপশান 4 রয়েছে আমাদের সঠিক উত্তর, বুঝতে পারলে? চলো পরের কোশ্চেনটা দেখো, ইজি টাইপের একটা কোশ্চেন চলে এসছে। আজকে সব 50টা প্রশ্ন ইজি টাইপের, ঠিক আছে? আর একটা ক্লাস করবো, সেটাও ইজি টাইপের থাকবে, মডারেট টাফ সবই আমি দেবো, তুমি করো না, শুধু ক্লাস করতে থাকো। দেখো বলছি যদি এক্স আর ওয়াই অনুপাতটা দেওয়া আছে তাহলে এত মান করো, তুমি জাস্ট এক্স ওয়াইয়ের মানগুলো বসিয়ে দাও। এক্স সমান 3 ধরবা, ওয়াই সমান 5 ধরে এখানে বসিয়ে দাও। তাহলে দেখো, তাহলে এক্সের 3 ধরে 3 10 30, আর হচ্ছে 3 5 15, 30 আর 15 কত, 30 45, এক পাশে 45 পেলাম, এনে এইটুকু করে এটুকু করো। দেখো তার মানে হচ্ছে 5 3 5 15, 15 আর ওইদিকে 5 দুগুণি 10, 15 আর 10 25। এবার কাটাকাটি করো, দেখো 5 দিয়ে কাটলে 5 নং 35, 5 হচ্ছে 25, 9 আর 5 কোথায় আছে, এই যে অপশান 2 রয়েছে, হয়ে গেল সঠিক উত্তর। বলছে একটি সংখ্যার কি বলছে 10% হলো 10-এর চেয়ে, মানে 10-এর চেয়ে 10 বেশি। বিষয়টা বোঝো, অঙ্ক বোঝাটাই মেন। একটি সংখ্যা, কোনো একটা সংখ্যা, সেই সংখ্যাটার 10% হলো তোমার 10, তার থেকে আবার 10 বেশি, মানে বলতে চাইছে কোনো একটি সংখ্যার তার 10% 10-এর থেকে 10 বেশি, মানে তার 10% হচ্ছে 20, তাই না? এই হচ্ছে কথা, ওরা ঘুরিয়ে ফিরিয়ে বলছে। তার মানে আমরা বুঝলাম যে একটি সংখ্যার 10% যদি 20 হয়, তাহলে সংখ্যাটার 100% মানে সম্পূর্ণ সংখ্যাটা কত, তাহলে 10 গুণ 10 মানে 100% বেরিয়ে যাবে। 100% মানে এখানেও 10 গুণ করতে হবে, মানে 200, ইজি। অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, বুঝতে হবে বস। দেখো বলছে দুটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে, তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত কত। দেখো যখনই আয়তন মানে বস কিউব, কিন্তু কি বললাম, আয়তন মানে কিউব, ঠিক আছে? তাহলে তুমি 1-এর কিউব করলে তোমার হচ্ছে 1 হলো, আর এদিকে হচ্ছে মানে ঘনমূল করলে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে 27 মানে 3, ঠিক আছে? তাহলে এবার দেখো এটা কি, কিন্তু এটা ব্যাসার্ধ বেরোলো। এবার ব্যাসার্ধ যখনই বেরিয়ে গেছে, ক্ষেত্রফল মানে স্কোয়ার তুমি করে দেবে। তাহলে স্কোয়ার করে দিলে 1 হবে 1ই, আর 3 তিরিখে 9 হবে। 1 আর 9 কোথায় রয়েছে, এই যে অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? দেখো আজকে এটা মনে হয় লাস্ট, হ্যাঁ বস লাস্ট কোশ্চেন। দেখো নিচের কোন সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য না। এবার তুমি কি করতে পারো, এবার প্রত্যেকটা সংখ্যাকে 99 দিয়ে ভাগ করে দেখতে পারো, কিন্তু আমরা তো সেটা করব না। আমরা আমাদের দিমাগটাকে কাজে লাগাবো। বহুত দিন আগে আমরা যে ডিসিশন শিখেছিলাম, সেটা আজকে কাজে লেগে যাবে। দেখো 99 দ্বারা বিভাজ্য নয়, 99 দ্বারা বিভাজ্য নয় মানে এই 99-এর অঙ্কের যোগফল 9। তার মানে তুমি একটা জিনিস ভালো করে বোঝো, যদি 99 দ্বারা বিভাজ্য হয়, ডিসিশনের ক্ষেত্রে কি হয়, অঙ্কের যোগফল 9 হতে হবে। আর এখানে বিভাজ্য 9 মানে এমন একটা সংখ্যা আছে এগুলোর মধ্যে, যে সংখ্যাটার তোমার হচ্ছে 9 দ্বারা বিভাজ্য, মানে অঙ্কের যোগফল 9 হবে না, 9-এর থেকে হয় কম বেশি হবে। তাহলে সেইটাই আমাদের উত্তর হবে। তুমি যদি দেখো 7 আর 2 9 বেরিয়ে গেল। এখানে তুমি যদি দেখো যে 5 আর 6 কত, 5 আর 6 হচ্ছে 11, 11 মানে 2, 2 আর 7 কত, 2 আর 7 9, 9 হচ্ছে, কিন্তু এটা কিন্তু ভাগ যাচ্ছে 99 দিয়ে, আমাদের বলছে বিভাজ্য 9, সেটা বার করতে হবে, এটা হবে না উত্তর। এখানে দেখো 7 আর 2 9 বেরিয়ে গেলো, এই 9 বেরিয়ে গেলো, 4 5 আর 4 9 বেরিয়ে গেলো, থাকলো 3। তার মানে এই সংখ্যাগুলোর অঙ্কের যোগফল, মানে প্রত্যেকটা অঙ্কের যোগফল 3 হচ্ছে। তার মানে 3 হচ্ছে, মানে এটা তো ভাগ যাচ্ছে না, আর ভাগ যাচ্ছে না মানেই তো সেটা বিভাজ্য নয়। অপশান 2 আমাদের সঠিক উত্তর হতে বাধ্য, ঠিক আছে? তবে বস আজকে আমরা 50টা ইজি টাইপের কোশ্চেন দেখে নিলাম। যদি তোমার কাছে মনে হয় দাদা তুমি যেভাবে বোঝাচ্ছ বুঝতে পারছি বা বুঝতে পারছি না, কোনো রকম কোনো প্রবলেম হলে পরে, কোনো জায়গায় যদি মনে করো তুমি ভুল করিয়েছো বা ভুল বলেছো, সেরকম যা কিছু তোমার যদি মনে যা কিছু বলে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ অথবা আমাকে কল করতে পারো, ঠিক আছে? সবাই ভালো করে 10টা দিন পড়ে নাও, ঠিক আছে? জয় হিন্দ।